আগামী 30 দিনে তুমি যদি জাস্ট এই 3টা ধাপে পড়াশোনা করতে পারো, তাহলেই তোমার একটা দুর্দান্ত কামব্যাক দেয়া তোমার পক্ষে সম্ভব। তো তোমার পড়াশোনা যে লেভেলেই থাক না কেন, জাস্ট এই 3টা ধাপে তোমার পড়াশোনা করা উচিত। প্রথম এবং প্রধান ধাপটা হইলো অতিরিক্ত জিনিসগুলোকে বাদ দেয়া তোমার শিখতে হবে। অর্থাৎ দেখবা তোমরা অনেকে এরকম করে মনে করো যে ভাইয়া আমাদের তো শর্ট সিলেবাসে সবকিছুই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয়টা এমন না। প্রত্যেকটা বিষয়েরই এক্সটার্নাল বা এক্সট্রা কিছু জিনিস থাকে যেগুলাকে বাদ দেওয়া যায়। তোমাকে প্রথমে এই জিনিসটা আইডেন্টিফাই করা শিখতে হবে যে তুমি কোন কোন জিনিসগুলোকে বাদ দিবা। ওকে, বাদ দিয়ে তোমার একটা চিন্তা নিয়ে পড়াশোনা করতে আগাইতে হবে। মানে আমরা কেন আসলে বাদ দিতে পারি না, বা আমাদের বাদ না দেওয়ার পিছনে মেইন কারণ হইলো আমরা পরীক্ষাতে 100% প্রিপারেশন বা 100 পাইতে চাই। তো এই ফিলোসফিটা আমাদের প্রথমে বাদ দিতে হবে। আমাদের প্রথমে টার্গেট করতে হবে যে আমার 80% সলিড প্রিপারেশন, বাকি 20% আমার অত ভালো প্রিপারেশনের দরকার নাই। এইভাবে তোমাকে আসলে পড়াশোনাটা করতে হবে। তো এই জন্য যখন তুমি এই ফিলোসফিতে পড়বা, তখন তোমার কি হবে যে 80%-এর জন্য তুমি পড়াশোনা করতেছো, 80%-এর জন্য তখন তোমার ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট পড়া লাগবে বা পড়া হয়ে যাবে। তুমি ওই এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলাকে বাদ দিতে পারবা। এখন প্রশ্ন হইলো যে ভাই আমি হচ্ছে এই এক্সট্রা জিনিসগুলাকে কিভাবে বাদ দিব, মানে আমার যে বাদ দেওয়া এইটার জন্য আমার কিভাবে কি করতে হবে। দেখো, যে কোনো জিনিস বাদ দেয়া বলো, ইম্পর্টেন্ট গুরুত্ব আছে কিনা, ওই জিনিসটা থেকে প্রশ্ন আসবে কিনা, এই জিনিসটা বোঝার জন্য বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন কলেজের প্রশ্নগুলাকে তোমার মানে প্রথমত দেখতে হবে। তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি যদি যে কোনো গাইড বই বা যে কোনো টেস্ট পেপারের প্রথমের দিকে যাও, তাহলেই তুমি দেখতে পাবা যে একটা অ্যানালাইসিস দেয়া থাকে। ঠিক আছে, অ্যানালাইসিস দেয়া থাকে। এখন এই অ্যানালাইসিসটা ধরে ধরে যখন তুমি আগাবা বা ওই অ্যানালাইসিসটা দেখবা যে এই গদ্য থেকে এতগুলা প্রশ্ন আসতেছে, বা আরো একটা জিনিস আমি যেটা মানে অ্যানালাইসিস না করেও বুঝতাম যে এই চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট, সেটা হইলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা তোমার হচ্ছে বোর্ডে আসা বিভিন্ন প্রশ্ন থাকে। ওকে, বোর্ডে আসা বিভিন্ন প্রশ্ন থাকে। এখন যে চ্যাপ্টারের শেষে বোর্ডে আসা প্রশ্নের সংখ্যা বেশি, ওই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। যেহেতু ধরো একটা চ্যাপ্টারে প্রশ্ন আছে 50টা, আর একটা চ্যাপ্টারে আছে 150টা, তাইলে মনে করো এই যে 150টা প্রশ্ন এমসিকিউ যেটাতে আছে সেই চ্যাপ্টারটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এভাবেও তুমি খুবই সহজভাবে না দেখেই বুঝে নিতে পারো যে ওই চ্যাপ্টারটা বা ওই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট কিনা। তো তোমাকে এই জিনিসটা প্রথমে সর্ট আউট করতে হবে, করে তারপরে কিন্তু তোমার পড়াশোনায় আগায় যাইতে হবে। এখন একটা জিনিস তোমরা প্রবলেম ফেস করবা, যখন এই জিনিসটা সর্ট আউট করার পরে তুমি এই জিনিসটা প্রশ্নগুলাকে পড়লা, বা প্রশ্নগুলা পড়ার সময় তোমার বিভিন্ন সমস্যা তৈরি হবে, এবং এই সমস্যাটাই তোমার হচ্ছে আগামীতে ভালো করার জন্য তোমাকে সাহায্য করবে। কেমনে? যখন তুমি যে কোনো সমস্যা, ধরো তুমি যে কোনো একটা এমসিকিউ পারলা না, ওকে, এমসিকিউ পারলা না, এখন এই এমসিকিউটা পারার জন্য তোমাকে ওই বই খুলতে হবে, তখন দেখবা তোমার অটোমেটিক্যালি ওই জায়গার পড়াটা আরো ভালো করে হয়ে যাচ্ছে। আর একটা কথা, যে তুমি আসলে ভয় পাবা না। অনেক সময় আমরা ঘাবড়ে যাই যে আমি শেষ সময় এসেও পারতেছি না, আমার আসলে কি হবে, আমার তো প্রিপারেশন অত ভালো না। এই জিনিসটা হওয়া যাবে না, অর্থাৎ প্যানিক করা যাবে না। তুমি যদি এই ফিলোসফিতে আগাইতে পারো, তাহলে দেখবা তোমার পড়াশোনা খুবই 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 ভালো হচ্ছে। ওকে, এই ধাপগুলা তোমাকে অবশ্যই মানতে হবে। আরো কিছু বিষয় আছে, যে যত বেশি পারা যায় এখন, যত বেশি পারা যায় তত বেশি বোর্ড বইগুলাকে তো শেষ করতেই হবে। বোর্ড বইয়ের পাশাপাশি এক্সট্রা যত বেশি মানে বিগত সালের প্রশ্ন বলো, বিভিন্ন কলেজের প্রশ্ন বলো, এগুলাকে তুমি হচ্ছে সলভ করবা। দেখো, সলভ করার সময় তুমি প্রথমে 2 4 5টা দেখবা যে কলেজের প্রশ্ন সলভ করার পরে বারবার ওই একই টাইপের প্রশ্নগুলো আসতেছে। তো তখন তোমার হচ্ছে পড়তে সুবিধা হবে, তখন আর কোনো ঝামেলা হবে না। তখন মনে হবে যে না, তুমি কনফিডেন্স পাচ্ছ, বাট 2 1টা প্রশ্নতেই তোমার নতুনত্ব অনেক বেশি থাকবে। সো এইরকম যত বেশি প্রশ্ন সলভ করবা, তত দেখবা তোমার মানে পড়াশোনার চাপটা ধীরে 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 কমে আসতেছে। সো এই প্রশ্ন সলভ কাজটা কিন্তু অনেক বেশি তোমাকে করতে হবে। এখন শেষ সময়ে এসে আমাদের কিছু মেজর প্রবলেম হয়, সেটা হলো আমরা অনেক বইকে ফলো করতে চাই। তো আমরা এই কাজটা করব না। আমরা যদি টেস্ট পেপার কিনি, বিভিন্ন ব্র্যান্ডের যদি আমরা টেস্ট পেপার কিনি, যে কোনো একটাকে আমরা ফলো করব, সবগুলাকে ফলো করার কোনো প্রয়োজন নাই। এই জিনিসটা অনুসারে তোমার পড়াশোনাগুলোকে করা উচিত। একটা প্রশ্ন ব্যাংকের যতটুকু তুমি পারো ততটুকুই সলভ করবা। ওকে, আর যেহেতু বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং আইসিডি, এই 3টা বিষয় তোমাদের সবার জন্য আছে। তো এইগুলোর জন্য আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ইভেন তোমরা যদি এইচএসসি পরীক্ষায় ভালোও করতে চাও, তোমাকে কিন্তু
সিকিউ অংশে অনেক বেশি ভালো করতে হবে। ওকে, তো তোমরা চেষ্টা করবা সিকিউ এর ক খ গুলা কিভাবে মানে পারা যায়, যেগুলা খুবই ভালো করে সেগুলা তো প্র্যাকটিস করা। আর প্রত্যেকটা প্রশ্নেরই দেখবে একটু গ ঘ গুলা এক লাইনে মূল কথাটা কি বলছে বা মূল কথাটা বা তাদের প্রেজেন্টেশনটা কেমন গাইড বইগুলাতে এগুলা দেয়া থাকে। তো এই জিনিসগুলা তোমরা দেখতে পারো। এখন অনেকেই মেইনলি সমস্যায় থাকো নিজের বিভাগীয় বিভাগীয় যে বিষয়গুলো আছে সেইগুলাতে। এখন এই বিভাগীয় বিষয়গুলো সলভ করার জন্য আমি বেসিক্যালি ধরো তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো তারা মেইনলি অনেক প্রবলেমে পড়ো, কারণ এইখানে হচ্ছে এমসিকিউ কারেক্টের একটা বিষয় থাকে, মানে এ প্লাস পাওয়ার জন্য এমসিকিউ গুলা প্রচুর কারেক্ট করতে হয়। যেমন তোমার যেগুলাতে ধরো 30+70 আকারে থাকে, 30টা এমসিকিউ আর 70 হচ্ছে সিকিউ এর জন্য। তো 30-এর মধ্যে যদি তুমি 26-27 না পাও তাইলে কিন্তু তোমার এই মার্ক অনুসারে মানে লিখিততে ওই হিসাবে ভালো মার্ক তোমাকে দিবে না আর্টসের। ওই জায়গা থেকে এ প্লাস পাওয়ার একটু সম্ভাবনা কমে যায়। সো অবভিয়াসলি সিকিউ অংশটাকেও তোমরা যারা আর্টসে পড়াশোনা করো তারা খুবই জোর দিবা। ওকে, আর যারা সায়েন্স কিংবা কমার্সে আছো তারা তো আরো দুইটাকে খুবই ভালো করে পড়তেই হবে। সো এই যে আর্টসের বিষয়গুলোকে কিন্তু এই স্ট্র্যাটেজিতে বা এই প্ল্যানে পড়াশোনা করা উচিত। পাশাপাশি সবসময় খেয়াল রাখবা তুমি যদি বাংলা, ইংরেজি এবং আইসিডি কে ভালো ফোকাস না দাও, তোমার এই তিনটাতে যদি কোনোভাবে মানে দুইটাতেও যদি এ প্লাস মিস হয়ে যায় তাইলে কিন্তু তোমার এ প্লাস পাওয়ার চান্সেস একটু কমে যাবে। সো চেষ্টা করবা তুমি এই তিনটার মধ্যে কমপক্ষে দুইটাতে, ধরো তুমি ইংরেজি বাদ দিলা, বাংলা এবং আইসিডি এই দুইটাতে এ প্লাস পাওয়া খুবই সহজ। এই দুইটাকে খুবই ভালো করে পড়ার জন্য, আর তোমার গ্রুপ সাবজেক্ট থেকেও যদি তোমার দুইটা বা তিনটাতে এ প্লাস চলে আসে তারপরেও কিন্তু তোমার একটা এ প্লাস বা এ প্লাসের কাছাকাছি রেজাল্ট হওয়ার একটা চান্স আছে। সো তোমরা যদি এই জিনিসগুলা মেনটেন করে পড়তে পারো তাইলে আমি মনে করি তোমার এইচএসসি তে ভালো একটা রেজাল্ট হওয়ার চান্স আছে। ওকে, সো এখন মেইন ফোকাস হইলো তোমরা বোর্ড বইগুলোকে কয়েকটা ধাপে আগে শেষ করে ফেলো, মানে কয়েকটা ভাগ করে করে শেষ করে ফেলো। তারপরে তুমি এটা ভাগ করতে পারো যে ঈদের আগ পর্যন্ত তুমি তোমার বোর্ড বইগুলোকে শেষ করলা, এবং ঈদের পরের পর্যায়টা হইলো ধরো এটাকে স্টেপ 1 বা হচ্ছে ধাপ 1 এটা তুমি শেষ করে ফেললা। তারপরে ধরো স্টেপ 2 তে গিয়ে তুমি হচ্ছে ঈদের পরবর্তী একটা টাইম জোন তৈরি করো, এই ঈদের পরে গিয়ে তুমি হচ্ছে জাস্ট বিভিন্ন প্রশ্ন এগুলা সলভ করলা। ওকে, কিন্তু মূল কথা হইলো যাই পড়ো না কেন এখন গুরুত্ব বুঝে পড়তে হবে যে যে জিনিসটা পড়তেছো ওইটা কি তোমার জন্য উঠবে কিনা, বা তোমার জন্য ওইটা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবা কিনা ওই জায়গাটা পড়ে, বা ওই জায়গা থেকে বেশি প্রশ্ন আসবে কিনা। বেশি যে প্রশ্নগুলো আসবে সেগুলাকে সে অনুসারে চেক লিস্ট করো, বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর, তার থেকে কম গুরুত্বপূর্ণ 2 নম্বর, এইরকম করে চেক লিস্ট করে তুমি একটা ইন্ডেক্স তৈরি করো, বইয়ের ইন্ডেক্স বাদ দিয়ে দাও। তাইলে দেখবা তোমার একটা টার্গেটেড ভালো পড়াশোনা হচ্ছে এবং এইচএসসি তে তুমি খুব ভালো করতে পারবা। ঠিক আছে, তো এইটাই আশা করি তোমাদের এই টিপস গুলো কাজে লাগবে এবং এইভাবে পড়লে এইচএসসি তে তোমার খুবই একটা ভালো ফলাফল হবে। তো আমাদের চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক দিয়ে দিও ভিডিওগুলোতে।